মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে বৈরিতা কয়েক দশকের পুরনো। 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নেতৃত্বে সংগঠিত ইসলামী বিপ্লব যখন পশ্চিমাদের সমর্থন পুষ্ট মোহাম্মদ রেজা শাহ পাহলভির শাসনের অবসান ঘটায়, তখন থেকে ইরান এই অঞ্চলে ওয়াশিংটনের সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে ওঠে। এরপর থেকে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা, আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে তেহরানের সমর্থন এবং ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন হস্তক্ষেপের মতো অসংখ্য বিষয় নিয়ে এই দুই দেশ ক্রমাগত দ্বন্দ্বে লিপ্ত রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান চরম শত্রুতার বীজ রোপিত হয়েছিল আজ থেকে বহু বছর আগে 1953 সালে। সে সময় ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক দেশের তেল সম্পদ, বিশেষ করে অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানির জাতীয়করণের উদ্যোগ নেন। 1900 এর দশকের শুরু থেকে ইরানের তেলের সিংহভাগ নিয়ন্ত্রণ করা ঔপনিবেশিক শক্তি যুক্তরাজ্য মোসাদ্দেকের এই পদক্ষেপে ক্ষুব্ধ হয়। ফলস্বরূপ ব্রিটিশদের সহায়তায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানে একটি সামরিক অভ্যুত্থান ঘটায় এবং ক্ষমতাচ্যুত একনায়ক মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে পুনরায় সিংহাসনে বসায়। এরপর 1957 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ারের অ্যাটমস ফর পিস কর্মসূচির অধীনে বেসামরিক ব্যবহারের জন্য দুই দেশের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার এক দশক পর যুক্তরাষ্ট্র ইরানকে একটি পারমাণবিক চুল্লি ও ইউরেনিয়াম জ্বালানি সরবরাহ করে। মজার বিষয় হলো, আজকের যে পারমাণবিক সংকট তার মূল ভিত্তি তৈরি হয়েছিল তৎকালীন মার্কিন সহায়তার মাধ্যমে। রেজা শাহ পাহলভির বিলাসবহুল জীবন এবং পশ্চিমা সংস্কৃতির অতি প্রভাবের কারণে সাধারণ ইরানিদের মধ্যে তীব্র ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। 1978 সালের শেষের দিকে শুরু হওয়া তীব্র গণবিক্ষোভের মুখে 1979 সালের জানুয়ারিতে শাহ দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। এরপর পাহলভি সরকারের সমালোচনা করে নির্বাসিত হওয়া আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি দেশে ফিরে নতুন একটি ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন। এই বিপ্লবের পর ক্যান্সারের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র পলাতক শাহকে আশ্রয় দিলে ক্ষুব্ধ ইরানি ছাত্ররা তেহরানের মার্কিন দূতাবাসে আক্রমণ চালিয়ে 52 জন আমেরিকানকে 444 দিনের জন্য জিম্মি করে। এই ঘটনার পর ওয়াশিংটন ইরানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং নিষেধাজ্ঞা আরোপ করে। এর পরপরই 1980 সালে ইরাকে সাদ্দাম হোসেন খোমেনির ইসলামী ভাবাদর্শকে রুখে দিতে ইরান আক্রমণ করলে যুক্তরাষ্ট্র সরাসরি ইরাকের পক্ষ নেয়। 1988 সাল পর্যন্ত চলা এই রক্তক্ষয়ী যুদ্ধে রাসায়নিক অস্ত্রের ভয়াবহ ব্যবহারে দুই দেশের হাজার হাজার মানুষ প্রাণ হারায় এবং ওয়াশিংটন তেহরান সম্পর্ক আরও বিষাক্ত হয়ে ওঠে। 80 দশকে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর সেখানে মার্কিন সামরিক ঘাঁটিতে একটি আত্মঘাতী হামলায় 241 জন মার্কিন সেনা নিহত হয়। এই হামলার পেছনে ইরান সমর্থিত শিয়া গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করে 1984 সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ইরানকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা করে। অবশ্য পর্দার আড়ালে রেগান প্রশাসন হিজবুল্লাহর হাত থেকে মার্কিন জিম্মিদের মুক্ত করতে ইরানের সাথে গোপন অস্ত্র চুক্তিও করেছিল, যা পরবর্তীতে ইরান কন্ট্রা স্ক্যান্ডাল নামে মার্কিন রাজনীতিতে বিশাল কেলেঙ্কারির জন্ম দেয়। 4 বছর পর 1988 সালের জুলাই মাসে পারস্য উপসাগরে উত্তেজনা চলাকালীন একটি মার্কিন যুদ্ধজাহাজ ইরানের জলসীমায় প্রবেশ করে ইরানের একটি যাত্রীবাহী বেসামরিক বিমানকে গুলি করে ভূপাতিত করে। এতে বিমানে 290 জন আরোহী সবাই নিহত হন। যুক্তরাষ্ট্র এটিকে ভুলবশত হওয়া দুর্ঘটনা বলে দাবি করলেও কোনো আনুষ্ঠানিক ক্ষমা চায়নি, তবে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ $61.8 মিলিয়ন প্রদান করে। এরপর 90-এর দশকে বিল ক্লিন্টন প্রশাসনের আমলে মার্কিন কোম্পানিগুলো ইরানের সঙ্গে ব্যবসা নিষিদ্ধ করে এবং দেশটির জ্বালানি ও অস্ত্র খাতে বিদেশি বিনিয়োগকারীদের শাস্তির বিধান রেখে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু 2001 সালের 11 সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর দৃশ্যপট কিছুটা বদলায়। আফগানিস্তানের তালেবান এবং আল কায়েদাকে দমনে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরকে সহযোগিতা করছিল। কিন্তু 2002 সালে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ইরানকে ইরাক ও উত্তর কোরিয়ার সঙ্গে মিলিয়ে অ্যাক্সিস অফ ইভিল হিসেবে আখ্যায়িত করলে সেই সহযোগিতার সম্পর্ক ভেঙে যায়। একই বছরের শেষের দিকে আন্তর্জাতিক পরিদর্শকরা ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের সন্ধান পেলে দেশটির উপর আবারও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা নেমে আসে। 2001
দীর্ঘ এক দশকের অচল অবস্থার পর 2013 থেকে 2015 সালের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করে। ফলশ্রুতিতে 2015 সালে চীন, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের উপস্থিতিতে পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির শর্তানুযায়ী ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3.67% নামিয়ে আনতে সম্মত হয় এবং বিনিময়ে তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে এসে 2018 সালে এই চুক্তিকে ত্রুটিপূর্ণ আখ্যা দিয়ে একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের করে নেন এবং পুনরায় কঠোর নিষেধাজ্ঞা চাপিয়ে দেন। জবাবে ইরানও চুক্তির বাধ্যবাধকতা থেকে সরে এসে নির্ধারিত সীমার চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। 2020 সালে ট্রাম্পের নির্দেশে বাগদাদে এক ড্রোন হামলায় ইরানের অভিজাত কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা হলে দুই দেশ যুদ্ধের মুখোমুখি দাঁড়ায়, যার জবাবে ইরান ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 2025 সালের মার্চ মাসে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে একটি চিঠি পাঠিয়ে নতুন করে পারমাণবিক চুক্তির জন্য 60 দিনের সময়সীমা বেঁধে দেন। খামেনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন যুক্তরাষ্ট্র আলোচনা নয়, বরং নিজেদের শর্ত চাপিয়ে দিতে চাচ্ছে। তা সত্ত্বেও ওমান ও ইতালির মধ্যস্থতায় মাস্কটে দুই দেশের মধ্যে অলিখিতভাবে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। বেশ কয়েক দফা আলোচনার পর ট্রাম্প দাবি করেছিলেন তারা একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন এবং তিনি ইসরায়েলকে ইরানে হামলা না করার জন্য সতর্কও করেছিলেন। তেহরানও আলোচনার ব্যাপারে ইতিবাচক ছিল, তবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার বজায় রাখার দাবিতে অনড় ছিল, যা আলোচনার প্রধান জটিল বিষয় হয়ে দাঁড়ায়। ইরান মার্কিন ষষ্ঠ দফা আলোচনার ঠিক আগের দিন দীর্ঘদিন ধরে ইরানকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করা ইসরায়েল আকস্মিকভাবে ইরানের উপর বিমান হামলা চালিয়ে বসে। ইসরায়েলের দাবি ছিল তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, যদিও এই দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ তারা হাজির করতে পারেনি। এর পরদিনই মার্কিন প্রশাসন নিজেদের নিরাপত্তা এবং ইসরায়েলকে রক্ষার অজুহাত দেখিয়ে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনায় সরাসরি বোমা বর্ষণ করে, যা মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বকে এক নজিরবিহীন ও অনিশ্চিত যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়ে দেয়। এরপর 12 দিন ধরে চলে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ। সর্বশেষ এবছরে 28 ফেব্রুয়ারি আচমকা ইরানের বিরুদ্ধে যৌথভাবে অপারেশন এপিক ফিউরি পরিচালনা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের শীর্ষ কর্মকর্তারা নিহত হয়। এরপর পাল্টাপাল্টি হামলা আর যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলতে থাকে সমান তালে। এখন দেখার বিষয়, দুই দেশের দীর্ঘ 73 বছরের এই সংঘাত এখানে শেষ হয় নাকি ইতিহাসে যুক্ত হয় নতুন কোনো অধ্যায়।